أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদেরকে পড়াশোনা করার মতো তৌফিক দান করুন, আমিন। আমরা নিয়মিতই পড়বো, নিয়মিত ইনশাল্লাহ পড়তেছি, আপনারা নিয়মিত আছেন, খুবই ভালো। ঠিক আছে, নিয়মিত পড়লে অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যাবে। আমরা সর্বপ্রথম একটু ফৌজদারি কার্যবিধি আইনের কিছু ধারা রিভিশন করব। আপনাদের মনে আছে? পড়েন তো অবশ্যই, নাকি? ফৌজদারি কার্যবিধি আইন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন 1898 সালের 1 জুলাই হতে কার্যকর। মোট অধ্যায় আছে 46টি, কার্যকারী 45টি, বাতিল 1টি। মোট তফসিল আছে 5টি, কার্যকারী 4টি, বাতিল 1টি। 2 নং তফসিল খুবই গুরুত্বপূর্ণ। 2 নং তফসিলে দণ্ডবিধি আইনের বিস্তারিত বর্ণনা করা আছে। কি অপরাধ, অপরাধটি কোন ধরনের হবে, অপরাধের ধারা কি রকম হবে, অপরাধ জামিনযোগ্য কিনা, অপরাধ গ্রেপ্তারযোগ্য কিনা, অপরাধের বিচার কোথায় হবে, এই যাবতীয় বিষয় 2 নং তফসিলে বর্ণনা করা আছে। আপনারা অলরেডি জানেন। তো ধারা একে বলা হয়েছে এই আইন 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত হবে। 1-2 বলা হয়েছে এই আইন 1898 সালের 1 জুলাই হতে কার্যকর হবে। ধারা 2 নাই, 3 নাই, 4। 4-1 ক, যখনই উত্তর লিখবেন, উত্তর লেখার সময় চেষ্টা করবেন ধারা 4-1 ক, ধারা 4-1 চ, ধারা 4-1 ট, দন্তন্য প ফ যা যা আছে ধারা 4-1 দেবেন। ধারা 4-1 ক, অ্যাডভোকেট। ধারা 4-1 ক, অ্যাডভোকেট। অ্যাডভোকেট বলতে কি বোঝায়? অ্যাডভোকেট বলতে বোঝায় যে ব্যক্তি আদালত প্রাঙ্গণে আদালতের অনুমতি সাপেক্ষে আইন ব্যবসা করতে ক্ষমতাবান বা আইন ব্যবসা করতে পারেন বা আইন ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করেন, সেই ব্যক্তিকে কি বলা হয়? অ্যাডভোকেট বলা হয়। সেই ব্যক্তিকেই অ্যাডভোকেট বলা হয়। ধারা 4-1 ক। ধারা 4-1 ক অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল বলতে আসলে কি বোঝায়? আমরা মাঝে মাঝে দেখি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় যে অ্যাটর্নি জেনারেল উনি কি করতেছেন, বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছেন। অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল অথবা সরকারি অ্যাডভোকেট বা সরকারি উকিলকেও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করা যায়। ধারা 4-1 ক। নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল অথবা সরকারি যারা উকিল আছেন, যে সকল উকিল সরকারি, সরকারি উকিলকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করা যায় ধারা 4-1 ক। ধারা 4-1 খ, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধের কথা বলা হয়েছে যে অপরাধটি জামিনযোগ্য, আপনি করেন আমি করি, যে কোনো ব্যক্তি করুক, অপরাধটি যদি জামিনযোগ্য হয় তাহলে সেই অপরাধকে জামিনযোগ্য বলা হয়। মানে যে অপরাধের জন্য জামিন দেওয়া যায়, বা অত্র আইনের 2য় তফসিল আছে, 2য় তফসিলে যে বলা হয়েছে দণ্ডবিধির যে জামিন সংক্রান্ত যে অপরাধগুলোর কথা বলা হয়েছে বা জামিনের অযোগ্য, মানে টোটাল যে বিস্তারিত যে বর্ণনাগুলো করা হয়েছে, যে অপরাধ করলে জামিন দেওয়া যাবে সেটাই জামিনযোগ্য, আর যে অপরাধ করলে জামিন দেওয়া যাবে না সেটাই জামিনের অযোগ্য। ধারা 4-1 খ। ধারা 4-1 গ, অভিযোগ। ধারা 4-1 গ, অভিযোগ বলতে বোঝায় সুবিচার পাওয়ার আশায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে কি করেন, নালিশ করেন, তাহলে তাকে কি বলা হয়? অভিযোগ বলা হয়। এই অভিযোগটা লিখিতভাবে বা মৌখিকভাবে দেয়া যেতে পারে। ধারা 4-1 চ। ধারা 4-1 চতে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ। আমরা আমলযোগ্য অপরাধ পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 154, ধারা 156। যে আমলযোগ্য অপরাধের সংবাদ যখন আসে থানায় তখন কি করা হয়? এজাহার লেখা হয়। এজাহারটা কে লেখেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি সাপেক্ষে বা নির্দেশনা সাপেক্ষে অন্য কোনো কর্মকর্তা বা অন্য কোনো অধস্তন কর্মকর্তা কি করতে পারেন? এজাহার লিখতে পারেন, কিন্তু মূল দায়িত্বে থাকেন কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। তদন্ত হলো ধারা 156-তে।
আমলযোগ্য অপরাধের তদন্ত যে কোনো সময় করতে পারেন থানার ওসি। এই তদন্ত করার ক্ষেত্রে আদালতের কোনো অনুমতির প্রয়োজন হয় না। এছাড়া এই তদন্ত করার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, অর্থাৎ অপরাধ সংশ্লিষ্ট যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় বা যদি কাউকে সন্দেহ হয়, সেক্ষেত্রে কি করা যায়, তাকে গ্রেপ্তার করা যায়। ধারা 1-এর 4-এর 1-এর চ। ধারা 4-এর 1-এর বর্গীর জ, নালিশ। নালিশ দরকার নয়, নালিশ লাগবে না। ধারা 4-এর 1-এর ট, অনুসন্ধান অথবা ইনকোয়ারি। অনুসন্ধান অথবা ইনকোয়ারি, অনুসন্ধানটা কে করেন, আদালত কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। ধারা 4-এর 1-এর ট। কোনো অপরাধের বিচার কার্যক্রম শুরু করার পূর্বে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিষয়টি জানার জন্য বা বোঝার জন্য প্রাথমিকভাবে যে কার্যক্রম পরিচালনা করেন, বিচার কার্যক্রম ব্যতীত যে কার্যক্রম পরিচালনা করেন, তাকে কি বলা হয়, অনুসন্ধান বলা হয়। তাহলে অনুসন্ধান কার্যক্রম কি করেন, ম্যাজিস্ট্রেট করেন। কোন সময় করেন, বিচার কার্যক্রম শুরু করার পূর্বেই করেন। এমসিকিউ আসতে পারে যে অনুসন্ধান কার্যক্রম কে করেন, ম্যাজিস্ট্রেট করেন বা আদালত করেন বা বিচারক করেন। অনুসন্ধান কার্যক্রম কখন করা হয়, বিচার কার্যক্রম শুরু করার পূর্বেই অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। বিচার কার্যক্রম শুরু করার পূর্বেই অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-এর 1-এর ট, পিআরবি 280, 613 বিধি। তদন্ত। তদন্ত কখন করা হয়, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত করা হয়। এখানে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত বিনা পরোয়ানায় করা যায়। আর আমলের অযোগ্য অপরাধের তদন্তের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারা অনুযায়ী তদন্তের ক্ষেত্রে কি করতে হয়, যখন আদালতের অনুমতি দেয়, আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা যায়। ধারা 155। ধারা 4-এর 1-এর ছ, তদন্ত। কোনো অপরাধের সংবাদ পাওয়ার পর পুলিশ অফিসার অপরাধের ঘটনাস্থলে যান, অপরাধ সম্পর্কে জানেন, অপরাধের ঘটনা সম্পর্কে অপরাধের তদন্ত করেন, অনুসন্ধান করেন, অপরাধের কি তথ্য সংগ্রহ করেন, আলামত জব্দ করেন, অপরাধীকে গ্রেফতার করেন। এই যে যাবতীয় কার্যক্রম তদন্তকারী কর্মকর্তা পরিচালনা করেন, তাকে কি বলা হয়, তদন্ত বলা হয়। ধারা 4-এর 1-এর ঠ। ধারা 4-এর 1-এর ঢ, আমলের অযোগ্য অপরাধ। আমলের অযোগ্য অপরাধ বলতে এই সকল অপরাধকে বোঝায় যে সকল অপরাধের ক্ষেত্রে তদন্ত করার ক্ষেত্রে কোনো আসামিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায় না। ধারা 4-এর 1-এর ঠ, ফৌজদারি কার্য। ধারা 4-এর 1-এর ঢ, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 155। ধারা 155, পিআরবি 254, 268 বিধি। পিআরবি 254, 268 বিধি। ধারা 4-এর 1-এর দন্তন্য, মূর্ধন্য অপরাধ। দন্তন্য তো পাবলিক প্রসিকিউটর। ধারা 4-এর 1-এর মূর্ধন্য অপরাধ। পেনাল কোড 40 ধারা। আমরা 40 ধারায় কি পড়ছিলাম, অপরাধ পড়ছিলাম। আইনে যা করতে বলা হয়েছে তা না করা আর যা করতে নিষেধ করা হয়েছে তা করাকে অপরাধ বলে। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-এর 1-এর মূর্ধন্য পেনাল কোড 40। পেনাল কোডের 40 ধারায় যেটা বলা হয়েছে অপরাধ, সেই অপরাধটাই মূল সংজ্ঞা। অপরাধের মূল সংজ্ঞা পেনাল কোডের 40 ধারা। ধারা 4-এর 1-এর ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো কারণে যদি থানায় অনুপস্থিত থাকেন, সেটা সাক্ষী হাজির করার জন্য হতে পারে বা আসামি আহ, বা অসুস্থতার কারণে হতে পারে বা অন্য কোনো কারণে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি থানায় অনুপস্থিত থাকেন, তখন থানার সাব ইন্সপেক্টর অথবা থানার অফিসার ইনচার্জের অব্যবহৃত পদের অন্য কোনো অফিসার অথবা আরো যদি কোনো অফিসার থাকেন যে দায়িত্বে থাকবেন, তাকে কি বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা হয়। এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনস্টেবল পদের উপরস্থ যে কোনো কর্মকর্তাকেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অভিহিত করা যায়। ধারা 4-এর 1-এর ত, পিআরবি 201 বিধি। পিআরবি 201 বিধি। ধারা 4-এর 1-এর ধ, অর্থাৎ থানা। থানা বলতে বোঝায় নির্দিষ্ট একটি এলাকা, নির্দিষ্ট একটি এলাকা বা নির্দিষ্ট একটি জায়গা। ঠিক আছে, আমরা সাধারণত থানা বলতে বোঝাই কি, থানার যে বিল্ডিং বা থানার যে কার্যক্রম যেখানে হয় অফিসিয়াল কার্যক্রম, আসলে সেটা থানা না, বা থানার বিল্ডিংটা বা থানার যে জায়গায় অবস্থিত সেটা না। থানার কার্যক্রম থানা বলতে বোঝায় থানার সমগ্র এরিয়া বা সমগ্র এলাকা। যদি কখনো প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয় যে থানা বলতে কি বোঝায়, থানার বিল্ডিং বা থানার প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রশাসনিক বিল্ডিং বা থানার ব্যারাক বা থানার সমগ্র এলাকা, তাহলে থানার সমগ্র এলাকা। ধারা 4-এর 1-এর ধ। ধারা 4-এর 1-এর দন্তন্য পাবলিক প্রসিকিউটর। ফৌজদারি কার্যবিধি আইনের 491, 492 ধারা, পিআরবি 413, 414 বিধি।
491 না 391? 491, 491 না? পাবলিক প্রসিকিউটর। চারশো বিরানব্বই। হুম, 492 স্যার। 492। 92। না, 492। আচ্ছা, 492 পাবলিক প্রসিকিউটর। তাহলে একজন পুলিশের সাব ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার কি করা যায়? পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা যায়। যদি একজন পুলিশের সাব ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টরকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়, তিনি কি কার্যক্রম পালন করবেন বা কখন তিনি এই দায়িত্ব পালন করবেন? যখন মামলা শুনানি সংক্রান্ত কোনো কার্যক্রম শুরু হবে সেই ক্ষেত্রে কি করা যায়? একজন পুলিশের সাব ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা যায়। এছাড়া এএসপি টু আপর সদর এলাকায় যারা কর্মরত থাকেন তাদেরকে যে কোনো সময় যে কোনো পাবলিক প্রসিকিউটর হিসেবে গণ্য করা যায়। ধারা ফৌজদারি কার্যবিধি আইনে 4-2 492, পিআরবি 413, 414 বিধি। ধারা 5, 5 ধারায় বলা হয়েছে কি? দণ্ডবিধির অপরাধের বিচার। ধারা 5-1 দণ্ডবিধির অপরাধের সকল অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী করা হবে। অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার কার্যক্রম যাবতীয় কিছুই ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হবে। আর ধারা 5-2 বলা হয়েছে অন্য কোনো আইনে যদি অপরাধের তদন্ত, অপরাধের অনুসন্ধান অথবা অপরাধের বিচার কার্যক্রম যদি থাকে তাহলে সেই আইনটা প্রযোজ্য হবে। ধারা 5-2। ধারা 6 বলা হয়েছে শ্রেণী বিভাগ। ধারা 6 শ্রেণী বিভাগ, আদালতের শ্রেণী বিভাগ। ধারা 7, 8, 9, 10, দরকার না 11, দরকার না ধারা 12। ধারা 12তে বলা হয়েছে বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট। পুলিশের এএসপি টু আপার যে কোনো অফিসারকে কি করা যায়? স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়। স্পেশাল ম্যাজিস্ট্রেট যদি পুলিশ অফিসারকে নিয়োগ করা হয় তাহলে তার কার্যক্রম হবে অপরাধের তদন্ত করা, অপরাধের অনুসন্ধান করা, অপরাধ গ্রেপ্তার করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধীকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা। এই সকল কার্যক্রম পুলিশ অফিসার কি পালন করবেন। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 12, পিআরবি 35 বিধি, পুলিশ আইনের 5 ধারা। পুলিশ আইনের 5 ধারা মনে আছে? আইজিপি মহোদয় কি স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, বা আইজিপি মহোদয় কি জেলা ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন। তবে সরকার কর্তৃক যদি ওই দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয় তাহলে তিনি নির্ধারিত দায়িত্ব পালন করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারা, পিআরবি 35 বিধি, পুলিশ আইনের 5 ধারা। মনে আছে? পুলিশ আইনের 5 ধারা, আইজিপি মহোদয়ের জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, 7 ধারায় পুলিশের দণ্ড, 8 ধারায় নিয়োগপত্র, 9 ধারায় কি? 9 ধারা 2 মাস পূর্বে আবেদন করতে হবে। 10 ধারায় বলা হয়েছে ব্যবসা বাণিজ্য করা যাবে না। 12 ধারায় বলা হয়েছে কি? পুলিশ অফিসারের জন্য আইজিপি মহোদয়ের আইন প্রণয়ন বা বিধি প্রণয়ন বা নিয়ম কানুন প্রণয়ন করতে পারবেন বা আদেশ জারি করতে পারবেন। ধারা 13তে পুলিশ সুপার কর্তৃক অতিরিক্ত পুলিশ মোতায়েন। ধারা 14তে আইজিপি মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ মোতায়েন। ধারা 14 ক রেলওয়ে বাহিনীতে যে সকল রেলের কর্মচারী যারা থাকেন তাদেরকে বা তাদের কোনো একটা অংশকে কি করতে পারবেন? আইজিপি মহোদয় সরকারের নির্দেশনা সাপেক্ষে বা আইন বলে বা গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কি করতে পারেন? ওই রেলওয়ের যারা কর্মী থাকেন তাদেরকে পুলিশে রূপান্তরিত করতে পারেন। মনে আছে? পুলিশ আইন মনে আছে স্যার। ফৌজদারি কার্যবিধি আইনে 12 ধারা মনে তো থাকার কথা, ভুলে যাওয়ার তো কথা না, কোনো অপশনই নাই ভোলার। ভুলে তো ইনশাল্লাহ যাবেন না আশা করি। ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারায় বলা হয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। ধারা 35 ধারা 35-এ বলা হয়েছে একই মামলায় যদি একাধিক অপরাধ হয় সেক্ষেত্রে সে অপরাধের বিচার করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের 35 ধারা, দণ্ডবিধির বা পেনাল কোডের 71 ধারা। মনে আছে? 71 ধারা, একই মামলায় যদি একাধিক অপরাধ হয় সেক্ষেত্রে সে অপরাধের বিচার করা যাবে এবং ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত আদালত সেখানে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে পারবেন। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 35 আর পেনাল কোড 71 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 35 কতে বলা হয়েছে যে ব্যক্তিকে অপরাধের জন্য দণ্ড প্রদান করা হয় সেই ব্যক্তি যদি পূর্বে হাজতবাস করেন তাহলে কি করতে হবে? হাজতবাসকাল বাদ দিতে হবে। আর দণ্ড যদি প্রদান করা হবে সেই দণ্ড যদি ওই হাজতবাসের কালের চেয়ে যদি কম হয় বা সেক্ষেত্রে কি করতে হবে?
ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে, এবং সেই সাথে যদি আপনার অর্থদণ্ড প্রদান করা হয় তাহলে অর্থদণ্ড কি করতে হবে, মওকুফ করে দিতে হবে। ধারা 35-এর কয়ের 2, 1, 2। ধারা 36, 37, 38, 40, 42 ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা। 42 ধারা মনে আছে? জনসাধারণ সাহায্য করতে বাধ্য হয়, যদি জনসাধারণ সাহায্য না করে তাহলে পেনাল কোডের 187 ধারা অনুযায়ী কি হবে, অপরাধী হবে। অর্থাৎ সাহায্য করতে বাধ্য হয়েও যদি জনগণ সাহায্য না করে তাহলে জনগণ অবশ্যই অপরাধী হবে। পেনাল কোড 187 ধারা। পেনাল কোড 187 ধারা মনে আছে? জনসাধারণ পুলিশ অফিসারকে বা সরকারি কর্মচারীকে সাহায্য করতে বাধ্য হওয়ার পরেও যদি, আইনত বাধ্য হওয়ার পরে যদি সাহায্য না করে বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি সাহায্য না করে তাহলে তারা অপরাধী হবে। পেনাল কোডের 187 ধারা। 187 ধারা মনে আছে? তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা। 42 ধারায় বলা হয়েছে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? ধারা 42-এর ক, কোনো অপরাধীকে গ্রেপ্তার করার জন্য বা কোনো অপরাধী যেন পলায়ন করতে না পারে বা পলায়ন রোধের জন্য কি করতে পারেন, জনসাধারণ যদি সাহায্য চায় তাহলে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট যদি সাহায্য চায় তাহলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। ধারা 42-এর খতে বলা হয়েছে কোন ক্ষেত্রে, শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। অর্থাৎ কোথাও যদি শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হয়, সেই শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যদি জনগণের কাছে সাহায্য দাবি করে, যেমন বেআইনি সমাবেশের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য জনগণ সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। তাহলে আইন শৃঙ্খলা রক্ষার্থে অথবা সরকারি সম্পত্তি যে আছে, রেলপথ, খাল, টেলিগ্রাম, এই সকল বিভিন্ন যে সম্পত্তি আছে, এগুলো সম্পত্তি যদি ক্ষতির সম্মুখীন হয় বা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি ক্ষতি করার জন্য চেষ্টা করে তাহলে সেই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যদি সাহায্য দাবি করেন তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 42। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, যে জনসাধারণ কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, অথবা যদি প্রশ্ন আসে যে জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়। মনে করেন একটা এমসিকিউ আসলো অথবা শর্ট কোনো একটা প্রশ্ন আসলো, তাহলে কি উত্তর হবে, জনগণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়। ধারা 42 কোন কোন ক্ষেত্রে মনে আছে? এটা খুঁজে দিতে। আরেকটা, ফেরারি আসামির নাম ঠিকানা খুঁজে দিতে অথবা মামলার সাক্ষ্য সংগ্রহ করে দিতে জনগণ বাধ্য নয়। ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা। আইনের 42, 45 দরকার নাই। জনগণ সংবাদ দিতে বাধ্য অপরাধ সম্পর্কে জনগণ সংবাদ দিতে বাধ্য থাকবে। যদি সংবাদ না দেয় তাহলে শাস্তি হবে কত ধারায়, দণ্ডবিধির 176 ধারা। যদি কোনো তথ্য না দিয়ে বা কোনো অপরাধ সম্পর্কে যদি সংবাদ না দিয়ে যদি সাহায্য যদি না করে তাহলে শাস্তি হবে দণ্ডবিধির 176 ধারা। আর যদি কোনো দলিল পেশ করার জন্য বলা হয়, যদি দলিল যদি না দিয়ে সাহায্য করে তাহলে শাস্তি হবে ধারা 175। ধারা 175 এগুলা কি ভুলে গেছেন? দণ্ডবিধির 1 ধারা থেকে 106 ধারা পর্যন্ত কোন ধারায় বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, ওইগুলো বুঝতে পারছি। যদি পড়ার সময় কোনো ধারায় সমস্যা মনে হয় অবশ্যই
আগামী ক্লাসে জানাবেন। আজকে আলোচনা করব রিভিশন হবে 107 ধারা থেকে। রিভিশন হবে 107 ধারা থেকে 196 ধারা পর্যন্ত। মোটামুটি 140-50টার মতো ধারা অলরেডি পড়া হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, মনে রাখা একটু কষ্ট হবে, আমি বুঝতে পারছি। তারপরে চেষ্টা করেন প্রয়োজন পড়লে যে শীটটা দেওয়া হয়েছে, সূচিপত্র শীটটা, আপনি যেখানে বসেন, যেখানে বসে পড়েন, সেখানে ওয়ালের সাথে সাটায় নেন বা টাঙায় নেন বা গাম দিয়ে কি আটকায় নেন। ঠিক আছে, আপনার বুঝতে পড়তে সুবিধা হবে। আপনি যখন যাবেন, সামনে দিয়ে যাবেন, দেখবেন একটা দুইটা করে ধারা দেখবেন, দেখবেন যে আপনার অটো মুখস্থ হয়ে গেছে। কোনো সমস্যা ইনশাল্লাহ হওয়ার কথা না। যাই হোক, আল্লাহ পাক সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আজকের পড়া পঞ্চম অধ্যায়, রিভিশন হবে পঞ্চম অধ্যায় থেকে শুরু। পঞ্চম অধ্যায়ে 107 ধারা থেকে 120-এর খ পর্যন্ত। 120-এর খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। অপরাধমূলক ষড়যন্ত্র ধারা 120-এর ক, আর শাস্তি ধারা 120-এর খ। 107 ধারায় বলা হয়েছে দুষ্কর্মের সহায়তা। 108 দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি দুষ্কর্মের সহায়তা করে সেই ব্যক্তি দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি নামে অভিহিত হবে। ধারা 109 যদি কোনো ব্যক্তি দুষ্কর্মের সহায়তা করে এবং সেই সহায়তার ফলে যদি কোনো অপরাধ অনুষ্ঠিত হয়, কিন্তু সেই অপরাধের যদি কোনো দণ্ডের বিধান না থাকে, তাহলে সেই ব্যক্তি 109 ধারা অনুযায়ী দণ্ডিত হবেন। ধারা 109। ধারা 110 দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তির উদ্দেশ্য আর কার্য সম্পাদনকারী ব্যক্তির উদ্দেশ্য যদি ভিন্ন হয়, তাহলে শাস্তি। সহায়তা করার জন্য শাস্তি ধারা 110। ধারা 111-তে বলা হয়েছে যে কার্য সম্পাদন করার জন্য সাহায্য করা হয়েছে সেই কার্য ভিন্ন যদি অন্য কোনো কার্য সম্পাদিত হয়, তাহলে সহায়তাকারী শাস্তি ধারা 111। ধারা 114-তে বলা হয়েছে দুষ্কর্মে সহায়তা করার ক্ষেত্রে যদি সহায়তাকারী ব্যক্তি ঘটনাস্থলে যদি উপস্থিত থাকেন, তাহলে তার শাস্তি ধারা 114। ধারা 114। তখন আর দুষ্কর্মের সহায়তার জন্য অপরাধী হবেন না, তখন তিনি অপরাধী হবেন মূল অপরাধী হিসেবে। অর্থাৎ একটা মার্ডার হইতেছে, আপনি আগে আলোচনা করছেন, আপনি ষড়যন্ত্র করছেন, বা আপনি কি আলাপ আলোচনা করছেন, সহায়তা করবেন, বুদ্ধি পরামর্শ দেয়া, কোনো হাতিয়ার দেয়া, কোনো অস্ত্র দেয়া, গুলি দেয়া, ঠিক আছে, আপনি সহায়তা করবেন। কিন্তু যখন মার্ডার করা হয়েছে বা খুন করা হয়েছে, তখন আপনি সাথে উপস্থিত ছিলেন। আপনি যদি উপস্থিত থাকেন সাথে, তখন তো আপনি সহায়তাকারী হিসেবে নয়, তখন আপনি মূল অপরাধী হিসেবে আপনি গণ্য হবেন। ধারা 114। ধারা 115-তে বলা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠান করার জন্য দুষ্কর্মে যদি কোনো ব্যক্তি সহায়তা করেন, সেক্ষেত্রে অপরাধটি যদি সংগঠিত না হয়, যে অপরাধ করবে না সে মাপ পাবে, কিন্তু যে সহায়তা করবে সে মাপ পাবে না। সে সহায়তা করার জন্য শাস্তি ভোগ করবে। ধারা 115। আর ধারা 116-তে বলা হয়েছে একই কথা, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের জন্য যদি কোনো ব্যক্তি দুষ্কর্মে সহায়তা করে, সেই সহায়তার ফলে যদি কোনো অপরাধের সৃষ্টি না হয়, যে ব্যক্তি অপরাধ করবে না সে খালাস পাবে, কিন্তু দুষ্কর্মে সহায়তার জন্য অবশ্যই অপরাধ হবে। ধারা 116। ধারা 118। ধারা 118-তে বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের ষড়যন্ত্রের বিষয় যদি কোনো ব্যক্তি গোপন করেন, তাহলে সেই ব্যক্তির সাজা হবে। ধারা 118। ধারা 119-এ বলা হয়েছে যদি সরকারি কর্মচারী যদি সেই বিষয়টা যদি গোপন করেন, তাহলে শাস্তি হবে সরকারি কর্মচারীর। ধারা 119। আর 120 ধারায় বলা হয়েছে যদি কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের বিষয় যদি জনগণ যদি কি করেন, অপরাধের ষড়যন্ত্র যদি জনগণ গোপন করেন, তাহলে শাস্তি হবে। ধারা 120। ধারা 120-এর কতে বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র। ধারা 120-এর খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। ধারা 121-এ বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ গ্রহণ করে, যুদ্ধ করার চেষ্টা করে, বা যুদ্ধ করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করে, বা যদি কোনো ব্যক্তি সহায়তা করে, তাহলে তার শাস্তি হবে। ধারা 121। আর ধারা 121-এর কতে বলা হয়েছে 121 ধারার যে অপরাধ, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে বা উদ্যোগ গ্রহণ করার জন্য যদি ষড়যন্ত্র করে, অথবা যুদ্ধ করার জন্য যদি চেষ্টা করে, সেই চেষ্টার জন্য যদি কোনো ষড়যন্ত্র করে, তাহলে শাস্তি হবে
ধারা 121-এর ক। ধারা 122-এ বলা হয়েছে সবাইকে একত্রিত করা, অস্ত্রশস্ত্র হোক দুর্বল হোক একত্রিত করা। ধারা 123-এ বলা হয়েছে এই যুদ্ধের ষড়যন্ত্রের বিষয়ে যদি কোনো ব্যক্তি গোপন করে যার মাধ্যমে যুদ্ধের পথ যদি সুগম হয় তাহলে ওই ব্যক্তি গোপন করার অপরাধে অপরাধী হবে। ধারা 123। ধারা 124-এর কথা বলা হয়েছে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। ধারা 128 রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি সরকারি কর্মচারী পালিয়ে যেতে সাহায্য করে ইচ্ছাকৃত হবে তাহলে অপরাধ হবে। ধারা 128। ধারা 129-এ বলা হয়েছে যদি অবহেলাপূর্ণ আচরণের কারণে যদি পালিয়ে যায় তাহলে শাস্তি হবে। ধারা 129। ধারা 130-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সাধারণ নাগরিক বা সাধারণ জনগণ বা জনসাধারণ কোনো রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে সাহায্য করে বা পালিয়ে যাওয়ার পর যদি উদ্ধার করে বা পালিয়ে যাওয়ার পর যদি আশ্রয় দান করে বা পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে যদি বাধা দান করে তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে। ধারা 130। ধারা 130। ধারা 136-এ বলা হয়েছে আশ্রয়দান কাকে আশ্রয় দান? সেনাবাহিনী কর্তৃক আশ্রয় দান। ধারা এটা ষষ্ঠ অধ্যায় চলতেছে। ষষ্ঠ অধ্যায় 121 থেকে 130 ধারা পর্যন্ত। সপ্তম অধ্যায় 131 ধারা থেকে 140 ধারা। এখানে 136 ধারায় বলা হয়েছে 136 ধারায় বলা হয়েছে এখানে সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা বিজিবি যে কোনো বাহিনী থেকে হোক না কেন যদি কোনো কর্মকর্তা বা কোনো সৈনিক, নাবিক বা এই জাতীয় কোনো সদস্য যদি পলায়ন করে আর যে ব্যক্তি এই সদস্যকে বা কর্মকর্তাকে আশ্রয় দান করবেন তার শাস্তি হবে। ধারা 136। ধারা 140-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সামরিক বাহিনীর কোনো পোশাক বা পোশাক পরিধান করেন বা কোনো ব্যাজ বা প্রতীক যদি ধারণ করেন তাহলে তার শাস্তি হবে। ধারা 140। ধারা 141 অষ্টম অধ্যায় 141 ধারা থেকে 160 ধারা পর্যন্ত। 141 ধারা থেকে 160 ধারা পর্যন্ত বেআইনি সমাবেশ সংক্রান্ত বা দাঙ্গা হাঙ্গামা সংক্রান্ত বিভিন্ন অপরাধ সংক্রান্ত আলোচনা। ধারা 141 থেকে ধারা 160 খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে 20টা ধারা আছে, 20টা ধারাই গুরুত্বপূর্ণ। এর ভিতরে 2-একটা ধারা বাদ দেওয়া যায়, সমস্যা নাই। ধারা 141 বেআইনি সমাবেশ। ধারা 142 বেআইনি সমাবেশের সদস্য শাস্তি। ধারা 143 বেআইনি সমাবেশে শাস্তি, বেআইনি সমাবেশের শাস্তি। ধারা 144 ধারা 144 মারাত্মক অস্ত্র সহ বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি। ধারা 145 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরও যদি কোনো ব্যক্তি জ্ঞাতসারে ওই সমাবেশে অংশগ্রহণ করে তাহলে তার শাস্তি। ধারা 146 দাঙ্গার শাস্তি, দাঙ্গা। ধারা 147 দাঙ্গার শাস্তি। ধারা 148 মারাত্মক অস্ত্র সহ দাঙ্গার শাস্তি। ধারা 150 যদি ভাড়াটিয়া করা হয় বা ভাড়া করা হয় বা ভাড়া করা যদি উৎসাহ দেওয়া হয় বা সহায়তা করা হয় বা সাহায্য করা হয় তাহলে তার শাস্তি। ধারা 150। ধারা 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়ার পরে যদি কোনো 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, বেআইনি সমাবেশ না, 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আদেশ দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি জ্ঞাতসারে ওই সমাবেশে অংশগ্রহণ করে তাহলে তার শাস্তি। ধারা 151। ধারা 152-তে বলা হয়েছে সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যদি সরকারি কর্মচারীকে বাধা দান করে বা আক্রমণ করে বা ভয়ভীতি প্রদর্শন করে তাহলে তার শাস্তি। ধারা 152। ধারা 154-তে বলা হয়েছে যে ভূমিতে বা যে জমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় সেই জমির মালিক, দখলদার বা স্বত্বাধিকারী বা যে ব্যক্তির স্বার্থ আছে সেই ব্যক্তি যদি ওই বেআইনি সমাবেশ সংক্রান্ত অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র সম্পর্কে যদি অবগত না করেন বা না যদি জানান তাহলে ওই ব্যক্তির শাস্তি। ধারা 154। আর ধারা 155-তে বলা হয়েছে যে ভূমিতে বা যে জমিতে দাঙ্গা অনুষ্ঠিত হয় সেই জমিতে যে ব্যক্তির স্বার্থ আছে, অর্থাৎ যে ব্যক্তির স্বার্থ থাকবে, এখানে স্বার্থ কার কার থাকতে পারে? মালিকের, দখলদার ব্যক্তির বা ওই জমির যে স্বত্বাধিকারী বা অধিকারী ব্যক্তির বা ওই ব্যক্তি যে ব্যক্তি দাবিদার, ওই সম্পত্তির দাবিদার, এই সকল ব্যক্তি কি হবে? অপরাধী হিসেবে গণ্য হবে। ধারা 155। ধারা 157। ধারা 157-তে বলা হয়েছে যে ব্যক্তি বেআইনি সমাবেশ অথবা দাঙ্গায় অংশগ্রহণকারী সদস্যদের ভাড়াটিয়াদের কি করেন? আশ্রয় দান করেন তাহলে তার শাস্তি। ধারা 157। ধারা 158-তে বলা হয়েছে যে ব্যক্তি বেআইনি সমাবেশ বা দাঙ্গায় অংশগ্রহণ করার জন্য ভাড়াটিয়া হিসেবে অংশগ্রহণ করে তার শাস্তি। ধারা 158। ধারা 159 মারামারি। ধারা 160 মারামারি শাস্তি। ধারা 161 থেকে ধারা 171 যাওয়া পর্যন্ত নবম অধ্যায়। এখানে সরকারি কর্মচারী কর্তৃক বিভিন্ন আইন সংক্রান্ত অপরাধ, বিভিন্ন আইন অমান্যকরণ সংক্রান্ত অপরাধ বা ঘুষ সংক্রান্ত অপরাধ। ধারা 161 হতে ধারা 171 ঝ। ধারা 161-তে বলা হয়েছে সরকারি কর্মচারী যদি তার বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো বকশিশ অর্থাৎ টাকা পয়সা যদি গ্রহণ করেন তাহলে তার শাস্তি। ধারা 161। ধারা 162-তে সরকারি কর্মচারীকে কাজ করার জন্য যদি কোনো ব্যক্তি অর্থ যদি গ্রহণ করেন তাহলে তার শাস্তি, অর্থাৎ দালালের শাস্তি। ধারা
62। এখানে এই দালালটার কথা বলা হয়েছে, এখানে নিকটের দালাল। আপনার বউ হতে পারে, আপনার শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, আপনার বাপ হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, ছোট ভাই হতে পারে, বা ছোট ভাই বউ হতে পারে, শ্যালক শালিকা হতে পারে, এদের অপরাধ। অর্থাৎ আপনার মাধ্যমে কাজ করে নেবে, কিন্তু তারা টাকা ভোগ করবে, তারা অর্থ ভোগ করবে। ধারা 162। ধারা 163-তে বলা হয়েছে, যদি ক্ষমতাশীল ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তি যদি আপনার মাধ্যমে বা সরকারি কর্মচারীর মাধ্যমে যদি কোনো কাজ করে নেয়, তাহলে তার ওই ক্ষমতাধর ব্যক্তির শাস্তি ধারা 163। কিন্তু 162 ধারায় আর 163 ধারায় আপনি যে অপরাধের সহায়তা করলেন বা অপরাধ সৃষ্টির ক্ষেত্রে যে আপনি সহায়তা করলেন, এই সহায়তার জন্য আপনার শাস্তি ধারা 164। ধারা 165-তে বলা হয়েছে, কোনো বিচারালয়ে অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ঘুষ প্রদান করেন, এই ঘুষটা যদি মূল্যবান জামানত হয়, আর এই মূল্যবান জামানতটা যদি ওই ব্যক্তি ন্যূনতম মূল্যে অথবা যে মূল্য দেওয়ার কথা তার চেয়ে যদি কোনো মূল্য যদি না দেন, এক কথা কোনো মূল্য যদি না দেন, অথবা এমন মূল্য যা একদম নগণ্য, এর মূল্যে যদি কোনো যদি মূল্যবান বস্তু যদি গ্রহণ করেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি, ওই সরকারি কর্মচারীর শাস্তি ধারা 165। আর ধারা 165-র কথা বলা হয়েছে, যে ব্যক্তি ঘুষ প্রদান করেন, ঘুষ প্রদানের ফলে যদি কোনো অপরাধের সৃষ্টি হয় অথবা অপরাধের যদি সৃষ্টি না হয়, উভয় ক্ষেত্রেই ঘুষ প্রদানকারী ব্যক্তি দোষী হবেন। ধারা 165 ক। ধারা 166, সরকারি কর্মচারী যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য আইনের নির্দেশ অমান্য করেন, তাহলে সরকারি কর্মচারীর শাস্তি ধারা 166। ধারা 167-তে বলা হয়েছে, সরকারি কর্মচারী যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য অসত্য দলিল প্রণয়ন করেন, তৈরি করেন, প্রস্তুত করেন বা অনুবাদ করেন, তাহলে সরকারি কর্মচারীর শাস্তি ধারা 167। ধারা 168-তে বলা হয়েছে, সরকারি কর্মচারী সরকারি কাজে নিযুক্ত থাকা অবস্থায় অন্য কোনো পেশায় বা অন্য কোনো ব্যবসায় বা পেশায় নিজেকে নিয়োজিত করতে পারবে না। ধারা 168। ধারা 168 পুলিশ আইনের 10 ধারা, পুলিশ আইনের 10 ধারা, সিআরবি 110 বিধি। 169 ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারী, পুলিশ অফিসার না, সকল সরকারি কর্মচারী কি করতে পারবেন না, নিলামে হাক ডাক দিতে পারবেন না, বেআইনিভাবে সম্পত্তি ক্রয় করতে পারবেন না। ধারা 169। ধারা 170-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী না হয়েও সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করেন, যে আমি সরকারি কর্মচারী, আমি এক কর্মকর্তা, আমি আমার কাজ করি, আমি এই কাজ করে দেবো, আমি এই কাজ করতে পারি, আমার এই ক্ষমতা আছে, যদি কোনো ব্যক্তি এরকম কোনো ক্ষমতার প্রভাব যদি খাটাতে চায়, তাহলে তার শাস্তি হবে ধারা 170। ধারা 171-এ বলা হয়েছে, সরকারি কর্মচারী না হয়ে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর পোশাক পরিধান করে, তাহলে তার শাস্তি ধারা 172। ধারা 100 কত বললাম? ধারা 171। ধারা 172-এ বলা হয়েছে, সমন জারিকরণ সংক্রান্ত অপরাধ। দশম অধ্যায়। দশম অধ্যায়ে বলা হয়েছে 172 ধারা থেকে 190 ধারা পর্যন্ত, 172 থেকে 190 ধারা পর্যন্ত, অর্থাৎ সরকারি কর্মচারীগণের আইনানুগ কর্তৃত্ব অবমাননা সংক্রান্ত অপরাধ। অর্থাৎ সরকারি কর্মচারী কি করছে, আইন প্রয়োগ করছে, কিন্তু আইন প্রয়োগ করার পরেও যদি জনসাধারণ যদি সেই আইন যদি অমান্য করে বা জনসাধারণ যদি সেই আইন যদি মান্য না করে, তাহলে তাদের অপরাধ ধারা 172 থেকে ধারা 190 পর্যন্ত। এখানে পুরোটাই টোটাল জনগণের অপরাধ, এখানে সরকারি কর্মচারীর কোনো অপরাধ নয়। ধারা 172-এ বলা হয়েছে, সমন জারি করার জন্য যদি সমন জারিকরণ এড়ানোর জন্য যদি কোনো ব্যক্তি নিজেকে আত্মগোপন করে রাখে, তাহলে ওই ব্যক্তির অপরাধ ধারা 172। ধারা 173-এ বলা হয়েছে, সমন জারি করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বাধা সৃষ্টি করে বা সমন জারি করতে না দেয়, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 173। ধারা 174-এ বলা হয়েছে, সমন সঠিকভাবে সুন্দরভাবে জারি করা হয়েছে, কিন্তু সঠিক দিন তারিখ ও সময়ে ওই ব্যক্তির হাজির হওয়ার কথা ছিল, কিন্তু সে হাজির হয় নাই, অর্থাৎ সমন অনুযায়ী সে হাজির হয় নাই বা সে গরহাজির ছিল, তাহলে তার শাস্তি ধারা 174। আর তখন বললাম ধারা 175, সরকারি কর্মচারীর নিকট কোনো দলিল পেশ করার জন্য, সরকারি কর্মচারীর নিকট কোনো দলিল পেশ করার জন্য আদেশ পাওয়ার পরে যদি দলিল পেশ না করে, তাহলে তার শাস্তি ধারা 175। ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারায় কি বলা আছে, দলিল পেশ করার জন্য কথা বলা আছে 94-1 ধারায়, যে মামলা তদন্তকারী কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা আদালতে যদি কোনো অপরাধের বিচার চলে, বিচার চলাকালীন যদি কোনো ম্যাজিস্ট্রেট বুঝতে পারেন যে এই মামলার সংশ্লিষ্ট কোনো বস্তু, দলিল, পার্সেল কোনো ব্যক্তির নিকট আছে, তাহলে সেই দলিল, পার্সেল বা বস্তু হাজির করার জন্য আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিতভাবে সমন ইস্যু করতে পারেন বা ওই ব্যক্তিকে আদেশ দিতে পারেন। ওই ব্যক্তি যদি আদেশটা যদি না মানে, তাহলে তার অবশ্যই শাস্তি হবে ধারা 175, পেনাল কোডের 175 ধারা।
আর 94 2 ধারায় বলা হয়েছে কি, ওই ব্যক্তি যদি নিজে হাজির না করে যদি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হাজির করেন, মূলত আমাদের জিনিসটা দরকার, আমাদের দরকার কি, ওই দলিল, বস্তু বা পার্সেল, যে জিনিসটার মাধ্যমে আমরা মামলা কি করতে পারবো, নিষ্পত্তি করতে পারবো, বা মামলার অপরাধ বিষয় প্রমাণ করতে পারবো, বা সত্য মিথ্যা আমরা যাচাই করতে পারবো। যেহেতু আমাদের মুখ্য বিষয় দলিল, দলিলটা যদি ওই ব্যক্তি কোনো না কোনো মাধ্যমে যদি হাজির করেন, সেটা আদালতের কাছে হোক অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হোক, তাহলে ওই ব্যক্তি হাজির করছেন বলে গণ্য হবে। যদি হাজির না করেন তাহলে অবশ্যই শাস্তি হবে পেনাল কোডের 175 ধারা। আর 176 ধারায় বলা হয়েছে তথ্য দেওয়ার জন্য কি, তথ্য দেওয়ার জন্য আইনানুগ বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি তথ্য প্রদান না করেন তাহলে শাস্তি হবে ধারা 176। আর 177 ধারায় বলা হয়েছে তথ্য সরবরাহ করার জন্য বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য সরবরাহ করেন তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 177। তাহলে 176-এ তথ্য দিতে বাধ্য কিন্তু দিল না, তার শাস্তি 176। তথ্য দিতে বাধ্য কিন্তু সঠিক তথ্য না দিয়ে ভুল তথ্য দিল, তাহলে তার শাস্তি ধারা 177। ধারা 178-এ বলা হয়েছে হলফ বা শপথ গ্রহণ করতে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে প্রথমে কি অস্বীকার করলো, প্রথমে অস্বীকার করলো, তারপর মনে করেন যে 178 ধারায় অস্বীকার করলো, 179 ধারায় বলা হয়েছে স্বীকার করা হয়েছে, স্বীকার করার পর হলফ বা শপথ পাঠ করছে, পাঠ করার পর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু উত্তর দিল না। জিনিসগুলো কিন্তু সিরিয়ালে আছে। প্রথমে 178 ধারায় হলফ বা শপথ গ্রহণে অনিচ্ছুক বা অস্বীকার করতেছে। তারপরে মনে করেন 179 ধারায় বলা হয়েছে হলফ বা শপথ গ্রহণের পরে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু প্রশ্নের উত্তর দিতে সে নারাজ, প্রশ্নের উত্তর দিতে সে নারাজ, অস্বীকার করতেছে। তারপর ধারা 180-তে বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক লিপিবদ্ধকৃত যে বিবৃতি, সে বিবৃতিতে স্বাক্ষর করতে তার অনীহা, সে স্বাক্ষর করতে অস্বীকার করতেছে। তাহলে ধারা 176-এ তথ্য দিল না, ধারা 177-এ মিথ্যা তথ্য দিল, ধারা 178-এ হলফ বা শপথ সে পাঠ করলো না, পাঠ করতে অস্বীকার করতেছে। ধারা 179-তে পাঠ করছে কিন্তু প্রশ্নের উত্তর দিতেছে না। ধারা 180 সে হলফ পাঠ করছে, প্রশ্নের উত্তরে দিছে, এবং এই বিবৃতি কি করা হয়েছে, সরকারি কর্মচারী কর্তৃক লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু সেই বিবৃতিতে এখন স্বাক্ষর দেবে না, ধারা 180। ধারা 181-তে বলা হয়েছে হলফ বা শপথ গ্রহণ করার পর কোনো ব্যক্তি যদি মিথ্যা বিবৃতি প্রদান করেন তাহলে তার শাস্তি ধারা 181। ধারা 181। ধারা 182-তে বলা হয়েছে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য সরকারি কর্মচারীকে আইন প্রয়োগ করার জন্য যদি কোনো ব্যক্তি বাধ্য করেন তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 182। অর্থাৎ গতকালকের যে আলোচনা ছিল ধারা 182 থেকে ধারা 196 পর্যন্ত, ধারা 182 থেকে ধারা 196 পর্যন্ত আমরা 182 ধারায় পড়ছিলাম গতকালকার যে বিষয়, যে আপনি চাইতেছেন কোনো ব্যক্তির ক্ষতি করবেন, সেই ক্ষতিটা আপনি সরকারি কর্মচারীর মাধ্যমে করবেন। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো সরকারি কর্মচারীর মাধ্যমে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করতে চান তাহলে সেটা কিভাবে করতে হবে, সরকারি কর্মচারীর ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আপনাকে করতে হবে। এখন আপনি যদি কোনো মিথ্যা সংবাদ দিয়ে সরকারি কর্মচারীকে কোনো ক্ষমতা প্রয়োগ করান, তার পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন হয় বা কোনো ব্যক্তি যদি ক্ষতির সম্মুখীন হয় বা কোনো ব্যক্তি বা জনসাধারণ যদি বিরক্তিকর কোনো কার্যের সম্মুখীন হয় তাহলে আপনার শাস্তি হবে ধারা 182। ধারা 186। ধারা 186-তে বলা হচ্ছে সরকারি কর্মচারীকে সরকারি কাজ সম্পাদনের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যদি কাজে বাধা দান করেন তাহলে তার শাস্তি ধারা 186। ধারা 187-তে বলা হয়েছে যদি সাহায্য করতে বাধ্য হওয়ার পরে যদি আপনি সাহায্য না করেন তাহলে আপনার শাস্তি হবে ধারা 187। ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 77 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারা অনুযায়ী যদি পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যে কোনো কার্যে যদি জনগণের সাহায্য দাবি করেন তাহলে জনগণ যদি সাহায্য করতে না পারেন বা সাহায্য করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো অজুহাত ব্যতীত বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য না করেন তাহলে জনগণ অবশ্যই অপরাধী হবেন ধারা 187। ধারা 188-তে বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ যথাযথ রূপে জারি করা হয়েছে কিন্তু আদেশ জারি করার পরেও যদি কোনো ব্যক্তি আদেশ অমান্য করেন তাহলে তার শাস্তি ধারা 188। ধারা 188। 11তম অধ্যায় ধারা 111, ধারা 191 থেকে ধারা 229 পর্যন্ত। এখানে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্যদান সংক্রান্ত অপরাধ অথবা গণবিচারের অপরাধ, গণবিচার সংক্রান্ত অপরাধ, গণবিচারের বিরুদ্ধে অপরাধ, ধারা 191 থেকে ধারা 229, 11তম অধ্যায়। তাহলে ধারা 191-তে বলা হয়েছিল কি, গতকালকে বলেছিলাম মিথ্যা সাক্ষ্যদান ধারা 192, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা ধারা 193, মিথ্যা সাক্ষ্য
দানের শাস্তি ধারা 194, আপনি এমন কোনো বিষয়ে মিথ্যা সাক্ষ্য দিলেন যার শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, যার শাস্তি হবে কি মৃত্যুদণ্ড। ধারা 194-তে আপনার এমন কোনো শত্রু আছে, আপনি তাকে জব্দ করার জন্য মনে করতেছেন যে আমি একটা মিথ্যা সাক্ষ্য দেবো, ও কোনো মামলায় জড়ায় গেছে, সেই মামলার রায় হতে পারে কি মৃত্যুদণ্ড। এখন আপনি কি করতেছেন, সেই বিষয়ে মিথ্যা কোনো বিবৃতি দিলেন বা কোনো মিথ্যা সাক্ষ্য দান করলেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে, যে মিথ্যা সাক্ষ্য দান করবে তার শাস্তি হবে ধারা 194। আর ধারা 195-তে বলা হয়েছে আপনি এমন বিষয়ে মিথ্যা সাক্ষ্য দিলেন যে মিথ্যা সাক্ষ্য দানের ফলে যদি কোনো ব্যক্তি অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয়, তার শাস্তি যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় অথবা কারাদণ্ডে দণ্ডনীয় হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি মিথ্যা সাক্ষ্যদানের জন্য শাস্তি ভোগ করবেন ধারা 195। ধারা 196-তে বলা হয়েছে মিথ্যা মিথ্যা বলে জানার পরেও যদি কোনো ব্যক্তি ওই মিথ্যা সাক্ষ্য সত্য বা খাঁটি বলে যদি আহ চালিয়ে দেয় যে এটা আসলে সত্য ঘটনা, এটা মিথ্যা না, এটা সত্য ঘটনা, এটা মিথ্যা না, এটা আপনি সত্য হিসেবে নিতে পারেন, কোনো সমস্যা না, কোনো ঝামেলা নাই। মিথ্যা জানার পরেও যদি আমি বলি যে না এটাই সত্য, এটাই সত্য, এটাই খাঁটি, এটাই সত্য, এটাই খাঁটি। আমরা অনেক সময় দেখি এই যে ফেসবুকে দেখা যায় বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, যেমন আমার কাছে সবচেয়ে বেশি যেগুলো মনে হয় এই যে বিভিন্ন নাট সংক্রান্ত যে ইয়াগুলো আছে, খাবারগুলা, নাট সংক্রান্ত খাবার, তারপরে মধু, আরো বিভিন্ন ধরনের যে খাবারগুলো হয়, একজন এসে বলতেছে এটাই খাঁটি, আর একজন এসে বলতেছে এটাই খাঁটি। এখন খাঁটি নাকি খাঁটি না সে বিষয়টা সে জানে। এখন সে জানার পরে বলতেছে যে এটা খাঁটি, এটা খাঁটি, এটা খাঁটি, এর ভিতরে কোনো না কোনো একজনের যদি 2 নাম্বার যদি হয়, তাহলে সে মিথ্যা জিনিস কি করতেছে, সত্য হিসেবে চালায় দিতেছে। তাহলে তার অপরাধ কত ধারায়? ধারা 196। এটা কিন্তু আমি উদাহরণ দেওয়ার জন্য দিলাম, কিন্তু ওটা কিন্তু আবার খাদ্যে ভেজাল। ঠিক আছে, অপরাধটা হবে খাদ্যে ভেজাল, আমি শুধু উদাহরণের জন্য মানে একটা উদাহরণ দিলাম যে সে জানে যে জিনিসটা খাঁটি নয় বা জিনিসটা সত্য নয়, জিনিসটা মিথ্যা, মিথ্যা জানার পরেও সে জিনিসটা কি সত্য হিসাবে চালায় দিতেছে, যে না এটাই সত্যি, এটাই সত্যি, এটাই সঠিক, এটাই সত্যি, এটাই সঠিক, তাহলে তার অপরাধ হবে ধারা 196। ধারা 196। আজকের পড়া ইনশাল্লাহ ধারা 201 থেকে, ধারা 201। এখন কিন্তু সামনের দিকে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা চলে যাব সামনের দিক। এখন ধারার পরিমাণ অত ঘন ঘন নাই, আছে ঘন ঘন আছে, কিছু 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 জায়গায় খুবই ঘন, আবার কিছু কিছু জায়গায় ঘন নাই। ঠিক আছে, তারপরে যাই হোক, এখন ইনশাল্লাহ মোটামুটি আমরা তাড়াতাড়ি একটু সামনের দিকে যেতে পারবো। ধারা 201। 201 ধারায় বলা হয়েছে অপরাধীকে গোপন করার জন্য, কাকে? অপরাধীকে গোপন করার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে দেয়া, গোপন করে দেয়া অথবা মিথ্যা তথ্য সরবরাহ করার শাস্তি। এখন আমরা মনে করেন যে 2 ভাই, ঠিক আছে, এখন আমার ভাই কোনো অপরাধ করতে পারে, ও তো ফেরেশতা না, কোনো অপরাধ যদি ও করে, এখন অপরাধ সংশ্লিষ্ট কোনো দলিল, কোনো সাক্ষ্য বা কোনো বস্তু যদি থাকে, তাহলে সেই জিনিসটা আমি অবশ্যই চেষ্টা করব যে নষ্ট করে দেওয়ার, পুড়ে ফেলার বা যে কোনো ভাবে হোক সেটা গোপন করার, যেন ও সাজা ভোগ করতে না হয়, ওকে যেন সাজা ভোগ করতে না হয় বা ও যেন সাজা না পায়। এখন আমি সেটা মৃত্যুদণ্ডের কোনো অপরাধ হোক বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ হোক অথবা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধী হোক, ঠিক আছে, আমি চেষ্টা করব কি ও যেন অপরাধের দায় হতে রক্ষা পায়, মানে ও যেন অপরাধী হিসেবে যেন দোষী সাব্যস্ত না হয়। সে দোষী সাব্যস্ত না হওয়ার জন্য ও যে বিষয়টা নিয়ে অপরাধ করছে সেই বিষয়ে যদি কোনো সাক্ষ্য থাকে, সেই সাক্ষ্য যদি গোপন করা যায়, সেটা মানুষ সাক্ষ্য হোক অথবা কোনো বস্তু সাক্ষ্য হোক, সেই বস্তু সাক্ষ্য যদি আমি অদৃশ্য করতে পারি বা গোপন করতে পারি বা নষ্ট করতে পারি, অথবা ওই সাক্ষ্য সম্পর্কে যদি আমি কোনো মিথ্যা তথ্য সরবরাহ করতে পারি, তাহলে আমার শাস্তি হবে ধারা 201। ধারা 201। তাহলে মিথ্যা সাক্ষ্যদান ধারা 191 থেকে শুরু। আর এখানে বলা হয়েছে 201-এ বলা হয়েছে সাক্ষ্যদানের জন্য কোনো ব্যক্তি অপরাধ করছে, কোনো ব্যক্তিকে অপরাধের দায় হতে রক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তি অপরাধের সাক্ষ্য যদি অদৃশ্য করে দেয়, নষ্ট করে দেয় বা গোপন করে অথবা
মিথ্যা তথ্য যদি সরবরাহ করে, কি বিষয়ে? অপরাধ কিন্তু সংগঠিত হয়ে গেছে, অপরাধ সংগঠিত অলরেডি হয়ে গেছে, হওয়ার পরে সেই অপরাধ সম্পর্কে যদি আপনি মিথ্যা তথ্য দেন যে না আমি তো দেখলাম রহিম ওকে মারে নাই, ওকে মেরে ফেলে নাই, কিন্তু রহিমই মূলত কাউকে মেরে ফেলছে বা কাউকে ধর্ষণ করছে, কাউকে কি করছে, কাউকে অপহরণ করছে, আপনি জিনিসটা জানেন, জানার পরে মিথ্যা তথ্য দিলেন অথবা মিথ্যা তথ্য সরবরাহ করলেন, অথবা রহিম যে মারছে আপনার ছোট ভাই, আপনি কি করলেন, রহিম যে হাতিয়ার দিয়ে মারছে বা যে ছুরি দিয়ে আঘাত করছে বা যেভাবে আঘাত করুক না কেন সে আঘাতের যে বস্তু সাক্ষ্য আছে সেই বস্তু সাক্ষ্যটা আপনি নষ্ট করে দিলেন বা অদৃশ্য করে দিলেন বা বস্তু সাক্ষ্যটা আপনি গোপন করলেন, সেই ক্ষেত্রে আপনার অপরাধ হবে ধারা 201। ধারা 201। তাহলে ধারা 201-এর উদাহরণ, মনে করেন জকে খুন করছে, কি করছে, খ নামক একজন ব্যক্তি জ নামক একজন ব্যক্তিকে খুন করছে, এটা জানিয়া ক খকে শাস্তি হইতে আশ্রয় দানের উদ্দেশ্যে লাশটি কি করলো, গোপন করলো, লাশটাই গোপন করে দিল। তাহলে এখানে যে লাশটার মাধ্যমে যে অপরাধের তদন্ত করা যাবে, অপরাধের বিভিন্ন যে আলামত পাওয়া যাবে সেগুলা কি করলো, লাশটাই গোপন করে দিল। এখানে এই যে গোপন করে দিল, গোপন করে দিয়ে খকে কি করলো, সাহায্য করলো। এখানে ক যে কোনো বর্ণনা কারাদণ্ডে দণ্ডনীয় হবে, কারণ ক কি করছে, ওই লাশটা গোপন করে দিয়েছে, কাকে, খকে বাঁচানোর জন্য, খকে বাঁচানোর জন্য। তাহলে যখন এই সাক্ষ্য অদৃশ্য করে দেবে, গোপন করে দেবে, অথবা নষ্ট করে দেবে, অথবা মিথ্যা তথ্য সরবরাহ করবে, সেক্ষেত্রে অবশ্যই অপরাধী হবে যে ব্যক্তি এই কাজগুলা করবে, ধারা 201। তাহলে এখানে বলা হয়েছে যে খ জকে খুন করছে, ঠিক আছে, খ জকে খুন করছে, কিন্তু জয়ের যে লাশটা আছে এই লাশটা ক নামক একজন ব্যক্তি গোপন করছে বা অদৃশ্য করেছে বা নষ্ট করার চেষ্টা করছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ক যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অপরাধী হবে, ধারা 201। অর্থাৎ কোনো অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধ সংগঠিত হওয়ার পর যদি কোনো ব্যক্তি সেই অপরাধের কোনো বস্তু সাক্ষ্য বা কোনো সাক্ষ্য যদি অদৃশ্য করে দেয় বা নষ্ট করে দেয় বা গোপন করে, অথবা মিথ্যা তথ্য অর্থাৎ সেই অপরাধ সম্পর্কে যদি কোনো মিথ্যা তথ্য সরবরাহ করে, তাহলে সেই ব্যক্তির অপরাধ হবে ধারা 201। ধারা 201। আমি বলে রাখি, যদি 201-এর কোনো প্রশ্ন দণ্ডবিধিতে হয়, তাহলে এই যে উদাহরণটা দেওয়া আছে যে খ জকে খুন করছে জানিয়া ক খকে শাস্তি হইতে বাঁচানোর উদ্দেশ্যে বা আশ্রয় দানের উদ্দেশ্যে জ এর লাশটি কি করে, গোপন করে। এখানে যেহেতু ক খকে বাঁচানোর উদ্দেশ্য করছে, সেহেতু অবশ্যই ক এখানে দণ্ডনীয় অপরাধী হবে। যদি এরকম কোনো প্রশ্ন হয় যে এখানে ক এর অপরাধ কি, তাহলে আপনার উত্তর হবে এখানে প্রশ্নানুসারে খ জকে খুন করছে, খুন করার ফলে ক খকে বাঁচানোর উদ্দেশ্যে লাশটি গোপন করছে এবং খকে আশ্রয় দান করছে, ঠিক আছে। এই ক্ষেত্রে অপরাধ এখানে ক এর অপরাধ হবে, ক কি করছে, এখানে লাশটি গোপন করার জন্য বা এখানে সাক্ষ্য অদৃশ্য করার জন্য বা নষ্ট করে দেওয়ার জন্য এখানে ক অভিযুক্ত হবেন এবং শাস্তি ভোগ করবেন দণ্ডবিধির 201 ধারা। তাহলে লাস্টে হবে দণ্ডবিধি 201 ধারা। 200 ধারা 201, ধারা 202। ধারা 200 দিয়ে বলা হয়েছে তথ্য প্রদানে বাধ্য থাকা সত্ত্বেও অপরাধের তথ্য প্রদানের ব্যাপারে ইচ্ছাকৃত ত্রুটি করার শাস্তি। তথ্য প্রদানে বাধ্য, তথ্য কি, ফৌজদারি কার্যবিধি আইনের 44-45 ধারা, পেনাল কোডের 176। তথ্য প্রদানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তথ্য প্রদান না করেন তাহলে তার শাস্তি ধারা 176। কিন্তু তথ্য প্রদান করলেন না, কিন্তু তথ্য প্রদান করলেন, তথ্য প্রদান যখন করলেন না তখন শাস্তি ধারা 176। যখন তথ্য প্রদানে বাধ্য থাকা সত্ত্বেও অপরাধের তথ্য প্রদানের ব্যাপারে ইচ্ছাকৃত ত্রুটি করার শাস্তি ধারা 202। ধারা কত, 202। তাহলে এখানে 200 দিয়ে বলা হয়েছে তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলিয়া জানে বা বিশ্বাস করে ওই সম্পর্কে যদি তিনি ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদান করতে বিরত থাকেন তবে সেই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন, ধারা 202। ধারা 202। অর্থাৎ কোনো ব্যক্তি জানেন যে কোনো জায়গায় অপরাধ সৃষ্টি হয়েছে বা কোনো জায়গায় অপরাধ অলরেডি হয়ে গেছে, সে জানে বা বিশ্বাস করে
বা তার বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ আছে। এরূপ কারণ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সেই বিষয়ে যদি ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধের তথ্য যদি সে প্রদান না করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 202। এখানে 176 ধারায় যে বিষয়টি বলা হয়েছিল, এখানে 76 ধারার বিষয়টি বিশাল বিষয়। আর এখানে ফৌজদারি কার্যবিধি 44 ও 45 ধারায় এই বিষয়টা বর্ণিত করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ সম্পর্কে জানেন বা কতিপয় ব্যক্তি যদি কোনো অপরাধ সম্পর্কে জানেন, সেখানে দণ্ডবিধির বিভিন্ন অপরাধের কথা বলা আছে। সেই অপরাধগুলো সম্পর্কে যদি জানতে পারেন বা বুঝতে পারেন কোথাও অপরাধ সংঘটিত হবে বা হওয়ার সম্ভাবনা আছে বা হওয়ার জন্য কি ষড়যন্ত্র করতেছে বা অপরাধ অলরেডি হয়েছে, এরূপ জানার পরে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইচ্ছা যে আমি দেবো এটা, এটা আমার ইচ্ছা হয়েছে, মানে সে মনে করেন যে এক প্রকার এটা কি বলে গ্রামের মানুষজনকে ঘাটতারা টাইপের খবর দেবে না একটা বিষয়, যে খবর আমি দিতে পারি নাই কিন্তু একটা বিষয় আছে ঘাটতারা টাইপ, না আমি এই বিষয়ে খবর দেবো কেন, কোনো প্রয়োজন নাই আমার। আবার কিছু মানুষ আছে এগুলা বিষয়কে ঝামেলায় জড়াইতে চায় না। ঠিক আছে, কিছু মানুষ ঝামেলায় জড়াইতে চায় না। এই জন্য ফৌজদারি কার্যবিধি আইনের আহ কোন ধারায় যেন বলা আছে যে কোনো ব্যক্তি যদি কেস ডায়েরি, কেস ডায়েরি 172-এ বলা আছে, যদি কোনো এলাকার মেম্বার বা চেয়ারম্যান কোনো অপরাধের গোপন তথ্য যদি পুলিশ অফিসারকে যদি কি করেন সরবরাহ করেন, সেই ক্ষেত্রে তাদের নাম ঠিকানা কি করা হয়, গোপন রাখা হয়। এই জন্য এখানে গোপন রাখার কথাগুলো বলা থাকে। যদি গুরুতর প্রকৃতির হয় বা তারা যদি হুমকির মুখে থাকে বা যদি দেখা যায় যে না একজন ব্যক্তি কি করলো, কোনো একটা গোপন তথ্য দিল, এমন ব্যক্তির বিরুদ্ধে গোপন তথ্য দিল যে সেই ব্যক্তি যদি জানতে পারে যে রহিম নামক ব্যক্তি কি করছে আমার বিরুদ্ধে পুলিশকে খবর দিছে, তাহলে রহিমের দেখা যাবে 12টা বাজবে। সেই ক্ষেত্রে এই রহিম নামক ব্যক্তির তথ্য বা সে যে তথ্য প্রদান করছে সেই বিষয়টা কি তার নাম পরিচয় গোপন রাখা হয়। আর এখানে 202 ধারায় বলা হয়েছে তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি কর্তৃক অপরাধের তথ্য প্রদানে যদি ইচ্ছাকৃতভাবে ত্রুটি করা হয় বা সে যদি ইচ্ছাকৃতভাবে যদি তথ্য যদি প্রদান না করে, তাহলে তার শাস্তি ধারা 202। আর 176 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তথ্য প্রদানের ক্ষেত্রে বাধ্য হয়েও যদি তথ্য প্রদান না করে, তাহলে সেই শাস্তি ধারা 176। আর এখানে 202 শুধু এতটুকুই পার্থক্য যে ইচ্ছাকৃতভাবে যদি সে প্রকাশ না করে বা তথ্য যদি প্রদান না করে, তাহলে শাস্তি ধারা 202। ধারা 203, তাহলে ধারা 201 ধারা 202 বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 201 আমার কথা বোঝা যায়? বোঝা যায় স্যার। ধারা 201 ধারা 202 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। যখন একটু বলি একটু নাড়াচাড়া দিয়েন, একটু কথা বলেন। তো ধারা 200, কোনো অপরাধ অনুষ্ঠিত হয়েছে জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে, তাহলে তার শাস্তি ধারা 203। এখানে ধারা 201 ধারা 202 ধারা 203 তারপর ধারা 176 মোটামুটি একই কোয়ালিটির ধারা, একই কোয়ালিটির ধারা। তাহলে এখানে বলা যায় 201 ও 202 ধারায় এবং এই ধারায় অপরাধ বলতে বাংলাদেশের বাইরে যে কোনো অপরাধ অনুষ্ঠিত এমন কোনো কার্যকেও বোঝাইবে। অর্থাৎ এখানে যে 201 ধারা 202 ধারা 203 ধারায় যে অপরাধগুলোর কথা বলা হইতেছে, এই অপরাধগুলো যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরেও যদি করে সে অপরাধগুলোর ক্ষেত্রেও কি এই ধারাগুলা প্রযোজ্য প্রযোজ্য হবে। ধারা 203 ধারায় 201 ধারায় বলা হয়েছে এমন একটা অপরাধ অনুষ্ঠিত হয়েছে, অপরাধ অনুষ্ঠানের ক্ষেত্রে কি হয়েছে আপনি সে অপরাধের কোনো সাক্ষ্য কি করতেছেন, আপনি অদৃশ্য করতেছেন, নষ্ট করতেছেন, গোপন করতেছেন বা ওই অপরাধের বিষয়ে আপনি কোনো মিথ্যা তথ্য সরবরাহ করেন, সেই ক্ষেত্রে অপরাধ হবে ধারা 201। ধারা 202 দিয়ে বলা হয়েছে
আপনি তথ্য প্রদান করার জন্য বাধ্য হওয়া সত্ত্বেও যদি ইচ্ছাকৃতভাবে যদি ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করেন তাহলে শাস্তি হবে আপনার ধারা 202। আর ধারা 203-এ বলা হয়েছে অপরাধ অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে যদি আপনি মিথ্যা তথ্য প্রদান করেন তাহলে তো আপনার শাস্তি হবে ধারা 203। অপরাধের অনুষ্ঠান সম্পর্কে জ্ঞাত হয়ে বা অপরাধের অনুষ্ঠান যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করে যে অপরাধ সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান বা বিশ্বাস মতে মিথ্যা তথ্য প্রদান করেন তাহলে সেই ব্যক্তি অপরাধ হবে ধারা 203। ধারা 203 এখানে এই পূর্বের দুই ধারায়, এখানে পূর্বের দুই ধারায় যে অপরাধের কথা বলা হয়েছে এখানে তা বাংলাদেশে বিশেষ ক্ষেত্রে বাংলাদেশের বাইরেও অনুষ্ঠিত হতে পারে। তার মানে এখানে ফৌজদারি পেনাল কোডের 201 ধারায় 202 ধারায় যে অপরাধগুলোর কথা বলা হয়েছে এগুলা বাংলাদেশের বাইরেও হতে পারে। কারণ বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ হয় সেক্ষেত্রেও কি আপনি যদি পারেন সেখানে যদি কোনো ব্যক্তি যদি সঙ্গের কোনো ব্যক্তি যদি থাকে অপরাধের বিষয় যদি গোপন করার চেষ্টা করে বা নষ্ট করার চেষ্টা করে তাহলে সেটা অবশ্যই অপরাধ হবে পেনাল কোডের 201 ধারায়। কারণ বাংলাদেশের কোনো ব্যক্তি অপরাধ, বাংলাদেশের বাইরে কোনো ব্যক্তি অপরাধ করে যদি দেশে আসে সেই অপরাধে যদি কোনো বিষয় যদি জানা যায়, বোঝা যায় বা কোনো তথ্য যদি পাওয়া যায় বা অপরাধ সম্পর্কে কোনো যদি আহ ওই ওই দেশ থেকে যদি কোনো কিছু যদি পাওয়া যায় বিচার করার জন্য তাহলে সেই বিষয়ের উপরে কি করা যায়, অপরাধীকে বিচার করা যায়। এখানে বাংলাদেশে বিচার করা যাবে ফৌজদারি কার্যবিধি আইনের 188 ধারা অনুযায়ী। আর পেনাল কোডের 3 ধারা যে বলা আছে বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে সেই অপরাধের বিচার বাংলাদেশের আইন বলে করা যাবে এবং তাকে দণ্ড প্রদান করা যাবে ধারা পেনাল কোডের 3। তাহলে 203 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংঘটিত হয়েছে জানার পরেও বা বিশ্বাস করার পরেও বা সে জানে যে কোনো জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে এরূপ জানার পরেও যদি সে মিথ্যা তথ্য যদি দেয় বা মিথ্যা তথ্য যদি প্রদান করে তাহলে তার শাস্তি হবে ধারা 203। ধারা 203। আর ধারা 204, ধারা 204, ধারা 204-এ বলা হয়েছে সাক্ষ্য হিসেবে কোনো দলিল পেশ করার জন্য বাধ্য হয়েও দলিল গোপন করে বা নষ্ট করে বা মুছে ফেলে বা অপাঠ্য করার শাস্তি ধারা 204। তাহলে ধারা 204-এ বলা হয়েছে কি এখানে কোনো দলিল যদি কোনো ব্যক্তি নষ্ট করেন, ধারা 201-এ বলা হয়েছে যে অপরাধের সাক্ষ্য যদি কোনো ব্যক্তি অদৃশ্য করে বা নষ্ট করে বা গোপন করে তাহলে তার শাস্তি ধারা 201। আর ধারা 204-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দলিল অপরাধ সাক্ষ্য হিসেবে কোনো দলিল পেশ করার জন্য, যেমন ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারায় বলা হয়েছিল কি কোন দলিল পেশ করার জন্য বলা হয়েছিল যদি দলিল পেশ না করে তাহলে তার শাস্তি ধারা 175। এখন 204 ধারায় বলা হয়েছে দলিল সে পেশ করলো না, উল্টা দলিল সে নষ্ট করলো। কি করলো? দলিল সে নষ্ট করলো বা দলিল সে গোপন করলো। দলিল যদি গোপন করে বা দলিল যদি নষ্ট করে বা দলিল যদি মুছে ফেলে বা দলিল যদি অন্য কোনো কালিমালি দিয়ে দেখা গেল যে নষ্ট করা হলো তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 204। ধারা 204। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 94-1 ধারায় বলা হয়েছে কোনো দলিল হাজির করার জন্য কোনো ব্যক্তিকে লিখিত আদেশ দেওয়া যায়, সে যদি আদেশ না পালন করে তাহলে 175 ধারায় শাস্তি প্রদান করা যায়। এখন ওই ব্যক্তি যদি দলিলটা দিলও না হাজিরও করলো না, সে কি করলো? নষ্ট করে ফেললো, মুছে ফেললো বা অপাঠ্য করার জন্য যা কিছু করা দরকার বা গোপন করলো বা অন্য কোনো কিছু করলো সেক্ষেত্রে ব্যক্তির শাস্তি হবে ধারা 204। ধারা 204। আর 201-এ বলা হয়েছে কোন ব্যক্তি অপরাধ অনুষ্ঠান করছে সেই ব্যক্তিকে অপরাধের দায় হতে রক্ষা করার জন্য যদি অপরাধের সাক্ষ্য অদৃশ্য করা হয় বা যদি গোপন করা হয়, অপরাধের ওই বিষয়টি যদি গোপন করা হয় বা অপরাধের ওই সাক্ষ্য যদি অদৃশ্য করা হয় বা নষ্ট করা হয় বা ওই বিষয়ে যদি মিথ্যা তথ্য সরবরাহ করা হয় তাহলে শাস্তি 201। শাস্তি 201। আর 202 বলা হয়েছে কোনো অপরাধের অনুষ্ঠান হয়েছে, কোনো অপরাধ অনুষ্ঠিত হয়েছে, সেই অপরাধ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওই বিষয় সম্পর্কে যদি সংবাদ না দেন বা ত্রুটিপূর্ণ যদি কোনো সংবাদ দেন বা মিথ্যা কোনো সংবাদ দেন তাহলে তার শাস্তি 202। আর 203-এ বলা হয়েছে 201 ধারা আর 202 ধারায় যে কথাগুলো বলা হয়েছে এখন 203 প্রায় সেম জিনিসটাই বলা হয়েছে। কোনো অপরাধ অনুষ্ঠিত হয়েছে জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য যদি সরবরাহ করেন তাহলে তার শাস্তি ধারা 203। আর 204 দলিল হাজির করার জন্য বলা হয়েছে, দলিল হাজির করলো না শাস্তি 176, শাস্তি 175। এখন শাস্তি যদি
এখানে 175 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দলিল হাজির না করে তাহলে শাস্তি, আর যদি কোনো ব্যক্তি দলিল নষ্ট করে বা দলিল যদি মুছে ফেলে বা দলিল যদি অপাঠ্য করে বা দলিল যদি গোপন করে তাহলে তার শাস্তি ধারা 204। ধারা 204 আর ধারা 201 এই দুইটা ধারা খুবই গুরুত্বপূর্ণ। এই 201, 204, 203 আর 202 এই দুইটা না হলেও চলবে। 201, 204 অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। 202 201-এ বলা হয়েছে উদাহরণ দিয়ে মনে রাখবেন যে কোনো ব্যক্তি লাশ গোপন করলো, লাশ নষ্ট করলো বা লাশ অদৃশ্য করলো, অদৃশ্য করার চেষ্টা করলো, তাহলে সেক্ষেত্রে কি হবে, শাস্তি হবে 201। আর 204-এ বলা হয়েছে কোন দলিল পেশ করার জন্য বলা হয়েছে, দলিল পেশ করলো না, দলিল নষ্ট করলো, গোপন করলো বা দলিল অপাঠ্য করলো, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে ধারা 204। ধারা 204। ধারা 209। ধারা 209। এখানে 201, 202, 203, 204 বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। নোট করে রাখেন 201, 204 এই দুইটা ধারা অবশ্যই গুরুত্ব- ধারা 209 আর একটা ধারা পড়বো ধারা 212। ধারা 209, ধারা 212। ধারা 209-এ বলা হয়েছে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করা। মিথ্যা দাবি বলতে কি, আপনার যে জিনিসটা আপনার না, যে জিনিসটা আপনার না বা যে জিনিসটা হয় নাই, আপনার সাথে হয় নাই, সেই জিনিসটা যদি আপনি উত্থাপন করেন তাহলে সেটাই হবে মিথ্যা দাবি। ধারা 209। ধারা 209 এখানে মিথ্যা দাবি যদি উত্থাপন করেন, ওই মিথ্যা দাবি উত্থাপন করা আর মিথ্যা মামলা করা, মিথ্যা অভিযোগ করা প্রায় সেম জিনিসই হবে। মিথ্যা দাবি করা, মিথ্যা মামলা করা, মিথ্যা অভিযোগ দায়ের করা প্রায় সেম জিনিস হবে। দাবি করা এক জিনিস আর অভিযোগ করা, মামলা দায়ের করা আরেকটা জিনিস। দাবি কি, জিনিসটা আমার, আমাকে দাও। এই জিনিসটা কোথায় দাবি করবেন? আদালতে। অসাধুভাবে, সাধুভাবে না, অসাধু কত, 24। অসাধুভাবে কত, 24 ফাইনাল করে 24 দ্বারা কি বলা হয়েছে, অসাধুভাবে যেটা আপনার না, অন্য কোনো ব্যক্তির, সেটা যদি আপনি দাবি করেন সেটা হবে অসাধুভাবে দাবি করা। তাহলে এখানে 209 ধারা বলা হয়েছে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার শাস্তি ধারা 209। ধারা 209। আদালতকে প্রতারণার মাধ্যমে বা অসাধুতার মাধ্যমে বা ক্ষতিজনক কাজের মাধ্যমে বা বিরক্তিজনক কাজের যন্ত্র হিসেবে যদি ব্যবহার করে তাহলে উক্ত ব্যক্তি এই ধারায় শাস্তি ভোগ করবেন। ধারা 209। এই ধারার মধ্যে মূল বিষয় হলো যে দাবিটা করা হবে সে দাবিটা অবশ্যই অসত্য হতে হবে, তার প্রধান উপাদান হবে অসত্যতা। তার প্রধান উপাদান হবে কি, অসত্যতা। জিনিসটা আসলে সত্য নয়। যে ব্যক্তি দাবি করতেছেন যে ছেলেটি আমার, আমার ছেলে, আমি গর্ভে ধারণ করছি, বা জমিটি আমার, ওই সম্পত্তিটি আমার, বা এই জিনিসটি আমার, বা ওই গাড়িটি আমার, ওই বাড়িটি আমার, অমুক দখল করে রাখছে, এই যে দাবিগুলা, এই দাবিগুলা যদি সত্য না হয়, যদি মিথ্যা হয়, সেক্ষেত্রে যদি আপনি দাবি করেন আর এই দাবিটা যদি আদালতে হয় তাহলে আপনি সাজা ভোগ করবেন ধারা 209। অর্থাৎ আপনি অসাধুভাবে যদি আদালতে যদি কোনো মিথ্যা দাবি যদি উত্থাপন করেন বা মিথ্যা যদি কোনো দাবি করেন তাহলে আপনার শাস্তি হবে ধারা 209। ধারা 209। এখানে আপনি যখন মিথ্যা কোনো দাবি করবেন বা দাবিটি যদি মিথ্যা হয় আর দাবিটি যদি কোনো কারণে যদি ডিসমিস হয়ে যায় তাহলে অবশ্যই এখানে আপনার শাস্তি হবে ধারা 209। কারণ আপনি যখন দাবি করবেন, দাবি করার পর এই বিষয়ে যখন অনুসন্ধান হবে, তদন্ত কার্যক্রম হবে, অনুসন্ধান তদন্ত কার্যক্রম করার পর যদি আদালত বুঝতে পারে যে আপনি যে দাবিটা করছেন সে দাবিটা আসলে মিথ্যা, ভিত্তিহীন, এই দাবির কোনো মনে করেন যে সত্যতা নাই, এই দাবিটা পুরাই অসত্যতা, তখন আদালতের কি হবে, একটা বিরক্তি, একটা ভাব সৃষ্টি হবে। আদালতকে একটা বিরক্তির যখন ভাব সৃষ্টি হবে বা আদালতের কি, আপনি কি করছেন, আদালতকে প্রতারণার মাধ্যমে কোনো কাজ করাতে চাইছেন, যে ওই জিনিসটা আমার, সেটা আদালতকে আপনি বুঝাইছেন, বলছেন, কিন্তু তথ্য প্রমাণ আপনি দিতে পারেন নাই, বা আদালত যখন এই বিষয়ে অনুসন্ধান করছে বা তদন্ত করছে তখন
আপনার বিরুদ্ধে যখন এই তদন্তটা যাবে বা অনুসন্ধান প্রতিবেদনটা যাবে, তখন আদালত কি করবে? এই মামলাটা খালাস করে দেবে বা আপনার এই দাবিটা থাকবে, এই দাবিটা অবশ্যই খারিজ করে দেবে। যখন এই দাবিটা খারিজ করে দেবে, তখনই আপনি অপরাধী হবেন। কি জন্য অপরাধী হবেন? আপনি অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার জন্য অপরাধী হবেন। এই অপরাধের ক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 209। ধারা 209। ধারা 212। ধারা 209 পরে ধারা 212 ও ধারা 211 আছে। ধারা 211 মিথ্যা অভিযোগ দায়ের করা। ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ। আমরা যে এতদিন পড়া পড়ছি নারী শিশু নির্যাতন আইন, এসিড আইন, তারপরে আজকে পড়ছিলাম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 13 ধারায় যে মিথ্যা অভিযোগ দায়ের করান, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য বা ক্ষতি সাধন করার অভিপ্রায়ে বা উদ্দেশ্যে যদি মিথ্যা মামলা দায়ের করেন বা মিথ্যা অভিযোগ দায়ের করেন, কোথায়? আদালতে যদি দায়ের করেন বা অন্য কোনো পুলিশ অফিসারের কাছে যদি দায়ের করেন বা থানায় যদি দায়ের করেন, যেখানে করেন না কেন, তার উদ্দেশ্য হবে কি? তার মূল উদ্দেশ্য হবে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা বা কোনো ব্যক্তিকে হয়রানিমূলক আচরণ করার জন্য বা কোনো ব্যক্তির হয়রানি করার জন্য। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন বা মিথ্যা অভিযোগ দায়ের করেন, সে নিজে করেন অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে করেন, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধির ধারা 211। দণ্ডবিধির কত? ধারা 211। তাহলে এখানে ক্ষতি কার হবে? যে ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করবে সেই ব্যক্তির ক্ষতিটা হবে, সেই ব্যক্তির অপরাধটা হবে। কি অপরাধ হবে? মিথ্যা মামলা দায়ের করার জন্য বা মিথ্যা অভিযোগ দায়ের করার জন্য তার শাস্তি হবে ধারা 211। আর যদি নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত কোনো অপরাধ হয় তাহলে ধারা 17। যদি এসিড আইন সংক্রান্ত কোনো অপরাধ হয় তাহলে ধারা 8। ধারা 8। মিথ্যা মামলা কত? ধারা 8 না? ধারা 8। আর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারা 13। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন যে আমাকে আমার একটা ছবি উঠেছে, অশ্লীল একটা ভিডিও করছে, ভিডিও করে সে এখন আমাকে কি করতেছে, মনে করেন ক নামক একজন নারী বা ক নামক একজন ব্যক্তি খ নামক একজন ব্যক্তির বিরুদ্ধে আদালতে অথবা পুলিশ অফিসারের কাছে মামলা দায়ের করছেন যে খ নামক ব্যক্তি ক নামক ব্যক্তির একটা অশ্লীল ছবি ধারণ করছে, ধারণ করে এখন সেই ছবির মাধ্যমে মনে করেন যে অর্থ দাবি করতেছে বা মানসিক ভাবে হেনস্থা করতেছে অথবা দেখা গেল কোনো হয়রানি করতেছে, তাহলে এখানে কয়ের অপরাধ কি? ঠিক আছে, কয়ের অপরাধ কি আলোচনা করুন। তাহলে এখানে আলোচনা হবে, মনে করেন যে কয়ের অপরাধ হবে 8 ধারায় দণ্ড হবে। আর যদি যদি এই বিষয়ে কোনো মিথ্যা মামলা যদি করেন, তাহলে অবশ্যই এখানে অপরাধ হবে ক্ষয়ের আহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 13 ধারা। অর্থাৎ মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ যদি দায়ের করেন তাহলে এখানে অপরাধ হবে ধারা 13। ধারা 13। তাহলে দণ্ডবিধি আইনে যদি কোনো মিথ্যা মামলা দায়ের করেন বা কোনো মিথ্যা অভিযোগ যদি দায়ের করেন তাহলে তার শাস্তি হবে ধারা 211। ধারা 211। ধারা 212। ধারা 212 অপরাধীকে আশ্রয়দান। সে যে কোনো অপরাধী হতে পারে, চোর ছেচর থেকে শুরু করে খনি পর্যন্ত। চোর ছেচর থেকে শুরু করে খনি পর্যন্ত, অর্থাৎ যে কোনো অপরাধীকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তাহলে তার শাস্তি হবে ধারা 212। আশ্রয় দান কত? আশ্রয় দান 52 ক পেনাল কোডের 52 ক ধারা। এখানে 52 ক ধারা থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের আশ্রয় দানের অপরাধ সংক্রান্ত বর্ণনা করা হয়েছে। আশ্রয় দানের মূল সংখ্যাটা হলো 52 ক ধারা, পেনাল কোডের 52 ক। তারপরে 136 ধারায় আশ্রয় দানের কথা আছে। তারপরে 157 ধারায় আশ্রয় দানের কথা আছে। 136 ধারায় আশ্রয়দান কাদের? সেনাবাহিনীর সদস্যদের বা কর্মকর্তাদের যদি আশ্রয়দান করা হয়। তারপরে 157 ধারায় বলা হয়েছে যদি বেআইনি সমাবেশে ভাড়াটিয়া সদস্যদের যদি আশ্রয়দান করা হয়। তারপরে এখানে 212তে পাইলাম আশ্রয়দান, অপরাধীকে আশ্রয়দান। এখানে আপনার চোর ছাচ্ছর থেকে শুরু করে খুনি, ডাকাত, দস্যু, তারকারী বা এই সকল উদ্ধারকারী, এই সকল যে অপরাধী থাকে তাদের প্রত্যেককেই, অর্থাৎ যে কোনো প্রকার অপরাধে যদি অভিযুক্ত হয় এই অপরাধীকে যদি কোনো ব্যক্তি আস্বাদন করেন তাহলে তার শাস্তি হবে ধারা 212। ধারা 212। অপরাধীকে অপরাধের হাত থেকে রক্ষা করার জন্য বা অপরাধীকে এড়াইবার মতলবে যদি আশ্রয় দেওয়া হয় সেটা হবে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু স্বামী কর্তৃক স্ত্রীকে অথবা স্ত্রী কর্তৃক স্বামীকে যদি আশ্রয় দান দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই অপরাধ হবে না। শুধু একটা ক্ষেত্রে অপরাধ হবে না, স্বামী কর্তৃক স্ত্রী অথবা স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয় দান সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এছাড়া প্রত্যেকটা জায়গাতেই আপনি যাকে আশ্রয়দান করেন, যে কোনো চোরকে করেন, ডাকাতকে করেন, খুনিকে করেন, ধর্ষণজনিত অপরাধ যারা করে
অথবা বিভিন্ন ধরনের অপরাধ আছে, দস্যুতা আছে, ডাকাতি আছে, এই ধরনের কোনো ব্যক্তিকে যদি আপনি আশ্রয় করেন, রাজবন্দী, যুদ্ধবন্দী, বা বাংলাদেশের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে, রাষ্ট্রদ্রোহমূলক যারা অপরাধ করে, অর্থাৎ আপনার 1 মাস, 2 মাস, 3 মাস থেকে অপরাধ থেকে শুরু করে মৃত্যুদণ্ড দণ্ডনীয় হইতে পারে, এই সংক্রান্ত যে কোনো অপরাধের ক্ষেত্রে যে কোনো অপরাধীকে যদি আপনি আশ্রয় দান করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 212। ধারা 212। তাহলে ধারা 201। 201 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপরাধীকে গোপন করার জন্য বা অপরাধীকে অপরাধের দায় হতে রক্ষা করার জন্য অপরাধের বিষয় যদি অদৃশ্য করেন, বা অপরাধের সাক্ষ্য যদি অদৃশ্য করেন বা গোপন করেন বা নষ্ট করেন, বা ওই বিষয়ে যদি মিথ্যা তথ্য সরবরাহ করেন, তবে তার শাস্তি ধারা 201। ধারা 201। ধারা 202 বলা হয়েছে, তথ্য প্রদান করার জন্য আপনি বাধ্য, তথ্য প্রদান করার জন্য বাধ্য হওয়া সত্ত্বেও যদি আপনি সেই বিষয়ে ইচ্ছাকৃতভাবে যদি তথ্য যদি প্রদান না করেন, তাহলে আপনার শাস্তি ধারা 202। ধারা 203 বলা হয়েছে, কোনো অপরাধ অনুষ্ঠিত হয়েছে, কোনো অপরাধ অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে, আপনি জানেন বা আপনার জ্ঞাতসারে বা আপনার বিশ্বাস করা বা বিশ্বাস করার মতো পর্যাপ্ত কারণ থাকা সত্ত্বেও অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে যদি আপনি মিথ্যা তথ্য যদি সরবরাহ করেন বা প্রদান করেন, তাহলে আপনার শাস্তি ধারা 203। ধারা 204 বলা হয়েছে, আপনাকে কোনো দলিল সাক্ষী, দলিল বা কোনো বস্তু বা কোনো পার্সেল হাজির করার জন্য বলা হয়েছে, আপনি হাজির করলেন না, তাহলে আপনার শাস্তি হবে ধারা 175। আপনি হাজিরা করলেন না, আপনি সেই সাথে কি করলেন, দলিল, পার্সেল বা বস্তু কি করলেন, নষ্ট করলেন, বা দলিল কি করলেন, পড়ার অযোগ্য করলেন, যা দ্বারা কোনো অপরাধ প্রমাণ করা যাবে না, বা কি করলেন, নষ্ট করলেন বা গোপন করলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 204। ধারা 209। 209 বলা হয়েছে, অসাধুভাবে যদি আপনি আদালতে কোনো কিছু যদি দাবি উত্থাপন করেন বা কোনো মিথ্যা দাবি যদি উত্থাপন করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 209। ধারা 211-তে বলা হয়েছে, মিথ্যা অভিযোগ দায়ের করা বা মিথ্যা মামলা যদি দায়ের করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 212। ধারা 211। ধারা 212-তে বলা হয়েছে, অপরাধীকে আশ্রয় দান। আপনি যদি কোনো অপরাধীকে আশ্রয় দান করেন, সে চোর থেকে শুরু করে ডাকাত পর্যন্ত বা খুনের অপরাধ করতে পারে, এমন কোন অপরাধীকে আপনি যদি অপরাধের দায় হতে রক্ষা করার জন্য আশ্রয় দান করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 212। ধারা 212। তাহলে ধারা 1 থেকে ধারা 212 পর্যন্ত কোন ধারায় বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার। আশ্রয়দান সংক্রান্ত প্রশ্ন হইতে পারে যে আশ্রয়দান কি, আশ্রয়দান কোন কোন ক্ষেত্রে অপরাধ হবে, বর্ণনা করুন। তাহলে এক সিরিয়ালে পড়ে যাবেন, পেনাল কোডের 52 ক ধারায় হলো আশ্রয়দানের সংজ্ঞা, ধারা 52 ক। তারপর ধারা 136 সেনাবাহিনীর সদস্যদের আশ্রয়দান। তারপর ধারা 157 বেআইনি সমাবেশে ভাড়াটিয়াদের আশ্রয়দান। তারপর ধারা 212-তে যে কোনো অপরাধীকে অপরাধের দায় হতে রক্ষার জন্য যদি আশ্রয়দান করা হয়, তাহলে তার শাস্তি ধারা 212। এখানে আশ্রয়দান বলতে আপনি খাবার দিয়া, পোশাক দিয়া, গাড়ি দিয়া, টাকা পয়সা দিয়া, অস্ত্র দিয়া, গুলি দিয়া, অন্য কোনো ভাবে যদি আপনি সহায়তা করেন, সেটাও আপনার আশ্রয়দানের মধ্যেই হবে। ধারা 212। ধারা 212। তাহলে 1 ধারা থেকে ধারা 212 পর্যন্ত কোনো প্রশ্ন নাই, তাহলে সমস্যা নাই। সকালের ক্লাসটা ইনশাল্লাহ হবে প্রকাশ্য জুয়া আইন। প্রকাশ্য জুয়া আইন 6-7টা ধারা আছে, 6-7টা ধারায় কালকে করে দেবো, আর কালকে ইনশাল্লাহ সকালে প্রকাশ্য জয়েন্টটা কালকে ইনশাল্লাহ শেষ হবে। ঠিক আছে, সকালে ইনশাল্লাহ 7:50 ক্লাসে থাকার চেষ্টা করবেন। আর যদি কোনো বিষয় যদি জানার থাকে, অবশ্যই নোট করে রাখবেন বা টুকায় রাখবেন, পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম